নমস্কার। আজকে শুরু করছি এই উপন্যাসের ৭১তম পর্ব। অন্য সব দিনের মতো পরদিন সকালে যথারীতি আবার এলো বিনয়রা। মোহনবাসীকে দেখে ডাক্তার চট্টরাজের সঙ্গে কিছুক্ষণ পেশেন্ট সম্পর্কে কথা বলে দোতলার অলিন্দে জ্যোৎস্না আর ছেলে মেয়েদের বসিয়ে বিনয়কে সঙ্গে করে বেরিয়ে পড়লেন শেখরনাথ। সংকট আগেই কেটে গিয়েছিল মোহনবাসীর। তার মুখ চোখে অসুস্থতার যে কালচে পুরু ছোপ পড়েছিল তা প্রায় নেই বললেই চলে। সেই জায়গায় সজীবতা ফিরে আসতে শুরু করেছে। ডাক্তার চট্টরাজ বলেছেন আর ৪-৫ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। দুজনে ৩ নম্বর ব্লকের সামনে চলে এসেছিল। আজ আর বিল্ডিংটার ভিতর ঢুকলেন না শেখরনাথ। বললেন, আজ আর অন্য কয়দিন নয়, শুধু বিপ্লবীদের কথাই তোমাকে বলবো। তুমি নিশ্চয়ই জানো ১৮৫৭ সিপাই মিউটিনি দমন করার পর ইংরেজরা কত বিদ্রোহী সিপাহীকে আন্দামানে পাঠিয়েছিল, তার কোনো হিসাব নেই। তাদের অনেকের পরিচয় আজ পর্যন্ত জানা যায়নি, তবে যেটুকু হদিশ পাওয়া গেছে তাতে মনে হয় যাদের আনা হয়েছিল বেশিরভাগকেই নির্মমভাবে গুলি করে খুন করা হয়। তখনও সেলুলার জেল তৈরি হয়নি। হ্যাঁ জানি, হিস্টোরিয়ানদের লেখায় কিছু কিছু পড়েছি। ৩ নম্বর ব্লকের সামনে দাঁড়িয়ে থাকলেন না শেখরনাথ। ৩, ৪ এবং ৫ নম্বর ব্লকের পাশ দিয়ে বিনয়কে নিয়ে ঘুরতে ঘুরতে বলতে লাগলেন সেই যুগের কথা। 20th সেঞ্চুরির গোড়া থেকেই সারা ভারতবর্ষ জুড়েই ইংরেজদের এদেশ থেকে উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবীদের নানা গুপ্ত সংগঠন এবং তাদের কর্মকাণ্ড তীব্র হতে থাকে। ইংরেজ ম্যাজিস্ট্রেট, জেলার বা পুলিশ অফিসারদের ওপর বিপ্লবীরা বোমা পিস্তল নিয়ে আক্রমণ চালাতে লাগলেন। এদের অনেকে মারাও গেলেন। শঙ্কিত বিদেশি শক্তি হাত পা গুটিয়ে বসে রইল না। তারা রুদ্র মূর্তিতে ঝাঁপিয়ে পড়ল বিপ্লবীদের ওপর। নানা কৌশলে তাদের ধরে চরম নির্যাতন চালানো হতে লাগল। দেশি মির্জাফররা ইংরেজদের এই ব্যাপারে নানাভাবে সাহায্য করেছে। বিপ্লবীদের অনেকের ফাঁসি হলো, বাকি সবাইকে নানা মামলায় জড়িয়ে দেওয়া হলো নানা মেয়াদের জেল। কাউকে ৫ বছর, কাউকে ৭ বছর, কাউকে ১০ বছর। যাদের সাজা আরও বেশি হলো তাদের অনেককে পাঠানো হলো কালাপানিতে, অর্থাৎ এই সেলুলার জেলে। শেখরনাথ জিজ্ঞেস করলেন, কোন কোন বিপ্লবী এখানে এসেছিলেন তুমি জানো? সবার নাম জানি না, ২-৪ জনের নাম শুনেছি বা বইতে পড়েছি। একজন ভারতীয় হিসেবে তোমার এটা জানা উচিত। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন যারা, তাদের কথা না জানাটা কিন্তু অপরাধ। আমরা বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, চেঙ্গিস খান, মোহাম্মদ ঘুরি, আলেকজান্ডার কি ক্লাইভ, হেস্টিংস, ডালহৌসি, ওয়েলেসলিদের জীবনচরিত কি তাদের কীর্তিকলাপের কথা গড় গড় করে আওড়ে যেতে পারি, অথচ এইসব বিপ্লবীদের সম্বন্ধে কিছুই জানি না। হয়তো জানার আগ্রহী নেই। এটা কিন্তু গৌরবের কথা নয় বিনয়। শেখরনাথের দিকে তাকাতে পারছিল না বিনয়। সে চুপ করে থাকে। শেখরনাথ বলতে লাগলেন, তোমাকে কয়েকজনের নাম বলছি। আলিপুর বোমার মামলায় নির্বাসনের সাজা খাটতে এসেছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস, উল্লাসকর দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য, বীরেন্দ্র সেন, এরা সবাই। আর নাসিক ষড়যন্ত্র মামলায় মহারাষ্ট্র থেকে সাভারকার ভাইরা, বিনায়ক দামোদর সাভারকার আর গণেশ দামোদর সাভারকার। তাদের সঙ্গে নারায়ণ যোশীও এসেছিলেন। ঢাকা থেকে পুলিন বিহারী দাস, ওদিকে জ্যোতির্ময় রায়, খুলনা থেকে সুধীর দে, অশ্বিনী কুমার বসু, শচীন্দ্র মিত্র, ডালহৌসি স্কোয়ার মামলায় শাস্তি পাওয়া ননী গোপাল মুখার্জিও। এইরকম কত নাম শুনবে বিনয়, আর কত নামই বা বলবো। একটু নীরবতা। তারপর ভেবে ভেবে ফের বলতে শুরু করলেন শেখরনাথ। বোমা বন্দুক হাতে সশস্ত্র বিপ্লবের পথে পা বাড়িয়েছিলেন যারা, শুধু তারাই নন, দুঃসাহসিক সাংবাদিক এবং রাজদ্রোহমূলক লেখালেখির জন্য যেসব খবরের কাগজের সম্পাদক অপরাধী সাব্যস্ত হতেন তাদেরও সেলুলার জেলে পাঠানো হতো।
যেমন এলাহাবাদের স্বরাজ পত্রিকার নন্দগোপাল, ফতিলাল রামহরি বা রামচরণ লাল। যেভাবেই হোক বিপ্লবী বা কঠোর সমালোচনা করে ইংরেজ রাজত্বের কুকীর্তি, অত্যাচার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চাইতেন। তাদের বিরুদ্ধেও চরম দমননীতি নিয়েছিল সরকার। এদের হাত থেকে কলম কেড়ে নাও, যেভাবে হোক এদের কণ্ঠরোধ করো, তারা যেন সিডিশন ছড়াতে না পারে। বিনয় জিজ্ঞেস করল, আচ্ছা, সেলুলার জেলে এইসব সাংবাদিকদের ওপরও কি টর্চার চালানো হতো? হতো মানে? তোমার কি ধারণা সম্পাদকরা, সাংবাদিকরা ইংরেজদের গুরু ঠাকুর? আমার ধারণা বোমা পিস্তলের চেয়ে কলমের শক্তি অনেক বেশি। বিনয় আর উত্তর দেয় না। প্রাক্তন বিপ্লবীর দিকে গভীর আগ্রহে সে তাকিয়ে থাকে। শেখরনাথ থামেননি। স্বদেশি ডাকাতির কথা শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ, শুনেছি। বিপ্লবীদের তো টাকা পয়সা ছিল না, গোপনে অস্ত্রশস্ত্র কিনতে। ডাকাতি না করে তো উপায় ছিল না। দেশের কাজের জন্যই এইসব করতে হতো। তাছাড়া অত্যাচারী বা ম্যাজিস্ট্রেট হত্যা তো ছিলই। এই ধরনের ঘটনা কাগজে প্রচার না করা হলে দেশের লোক জানবে কি করে? মানুষের কাছে পৌঁছবার একমাত্র বাহনই তো সংবাদপত্র। বেশিরভাগই পত্রিকা ছিল ইংরেজদের খয়ের খাঁ। তাদের অনেকেই এইসব এড়িয়ে যেত, অনেকে ছোট করে ছাপত, সেই সঙ্গে বিপ্লবীদের মুণ্ডুপাতও করত। কিন্তু যাদের দুর্জয় সাহস, তারা কিন্তু ইংরেজের রক্তচক্ষুকে গ্রাহ্য করতেন না। কাগজে তো ছাপতেনি, সেই সঙ্গে ভারতের বীর সন্তান এইসব বিপ্লবীর দেশপ্রেমকে কুর্নিশ করে এডিটোরিয়াল বা নানা রকম আর্টিকেল লিখতেন। ইংরেজ এদের ভীষণ ভয় পেত। জেল, জরিমানা, কাগজের প্রকাশ বন্ধ করে দেওয়া, এইসব তো ছিলই। যাদের কোনোভাবেই দমাতে পারা যেত না তাদের কালা পানি পাঠিয়ে দেওয়া হতো। আচ্ছা আচ্ছা, ওদেরও কি মানে ওই ঘানি টানি টানতে হতো? এ হলো হরিহর ছত্রের মেলা। এই জেলের ভাষায় এখানকার সবাই বরাবর, মানে সমান। খুনের আসামি, রেভলিউশনারি বা কাগজের বিখ্যাত সব এডিটর, জেল অথরিটির চোখে এদের মধ্যে কোনো প্রভেদ নেই। কাগজের লোক বলে বেদিতে বসিয়ে পুজো করবে তেমন বান্দাই তো নয় ব্রিটিশ জেলার। খুনি কয়েদিদের পাশে দাঁড়িয়ে মতিলাল, নন্দগোপাল, রামচরণ লালদের ঘানি ঘোরাতে, ছোবরা পিটতে কি পাথরও ভাঙতে হতো। আমাদের আগে যারা এসেছিলেন তাদের কপালে তো একই দুর্ভোগ ছিল, শুধুই নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। সেলুলার জেলের ট্র্যাডিশন সমানে চলছিলই। বিনয় আর কোনো প্রশ্ন করল না। ওদিকে শেখরনাথ বলেই যাচ্ছেন, তোমাকে তো রাজনাথের কথা বলেছি, সে পাগল হয়ে গিয়েছিল। তার আগে আলিপুর বোমার মামলায় যারা কালাপানি এসেছিলেন তার মধ্যে উল্লাসকর দত্তও ছিলেন, তিনিও উন্মাদ হয়ে যান। এদের মতন অসংখ্য বিপ্লবী অত্যাচার সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে গেছেন। ইংরেজ একটা পরিকল্পনা ছকে নিয়ে সেই সিপাহী বিদ্রোহের পর থেকেই এই মুক্তি সংগ্রামীদের আন্দামানে পাঠিয়েছিল। সেই অমানসিক ছকটা ছিল এই দেশপ্রেমিকদের নির্মমভাবে হত্যা করা। তুমি শুনলে অবাক হবে, দেশের প্রথম মুক্তিযুদ্ধের অর্থাৎ সিপাহি মিউটিনির বীর সৈনিকদের একজনও জীবন্ত অবস্থায় ভারতের মূল ভূখণ্ডে ফিরে আসেনি। তাদের কাউকে গাছের ডালে ঝুলিয়ে, কাউকে গুলি করে, কাউকে পিছনে ডালকুত্তা লেলিয়ে হত্যা করা হয়েছিল। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যেন বুঝিয়ে দিয়েছিল, তোরা স্বাধীনতা চেয়েছিলি তো, এবার মজাটা বোঝ। কি ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ এই নৃশংস সাম্রাজ্যবাদীরা। সেলুলার জেল তৈরি হবার আগে এসেছিল ওরা। জেলখানা তৈরি হলে 20th সেঞ্চুরির গোড়ার দিক থেকে যে বিপ্লবীরা জাহাজ বোঝাই হয়ে এখানে এসেছেন তাদের ওপর যে কত নির্যাতন হয়েছে তার তো নমুনা তোমাকে জানিয়েছি।
এই জেলের 3 আর 2 নম্বর ব্লকে আর খানিক দূরে ভাইপার আইল্যান্ডে ছিল ফাঁসি ঘর। কত বিপ্লবীকে যে সেখানে ফাঁসিতে ঝুলতে হয়েছে তার কোনো হিসেব নেই। আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, যদি কিছু মনে না করেন বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, মনে করার তো প্রশ্নই নেই, বলো। যেসব বিপ্লবী এখানে যাবজ্জীবন দ্বীপান্তরে সাজা খাটতে এসেছিলেন তাদের তো মৃত্যু ভয় ছিল না, এত নির্যাতন তারা মুখ বুজে সহ্য করেছেন। বিপ্লবীরা তো সম্পূর্ণ নিরস্ত্র। সেলের ভিতর বেশিরভাগই বন্দি থাকতো, কারোর কারোর হাতে পায়ে ডান্ডা বেরি। তবু তার মধ্যেই প্রতিবাদ অবশ্যই করেছে। পুরনো নথিপত্র যেটুকু পেয়েছি সেই সব ঘেটেই জেনেছি আলিপুর বোমার মামলায় অপরাধী সাব্যস্ত হয়ে বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উল্লাসকর দত্তরা এখানে আসার পর ননী গোপাল নামে অল্প বয়সী যুবক বিপ্লবীকে সেলুলার জেলে পাঠানো হয়। তার আসার আগে থেকেই বিপ্লবীদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ জমা হচ্ছিল। তারা আন্দোলন শুরু করলেন। জেলে যে অখাদ্য কুখাদ্য দেওয়া হয় তার বদলে ভালো খাবার দিতে হবে, রাজবন্দীদের অমানসিক খাটুনি বন্ধ করতে হবে। আর এই ননী গোপাল এসে তো খাওয়া দাওয়া, ছোবরা পেটানো, ঘানি টানার কাজ বন্ধ করে দিল। তাকে জেলের পোশাকের বদলে চটের জাঙ্গিয়া আর জামা পরতে দেওয়া হলো, কুঠুরিতে পুড়ে রাখা হলো। কিন্তু যে বিপ্লব মন্ত্রে দীক্ষা নিয়েছে, 2 আঙুলে সে মৃত্যু নিয়ে খেলা করে, তাকে কি এইসব দিয়ে দমানো যায়? ননী গোপালের এই প্রতিবাদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে যে বিপ্লবীরা এসেছেন তারাও বারবার জেল অথরিটির এই বর্বর দমন নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন। স্রেফ অনশন আর কাজ বন্ধ। ও, গান্ধীজির মতন প্যাসিভ রেজিস্ট্যান্স? তা বলতে পারো। এইসব আন্দোলনের রেজাল্ট কি হয়েছিল? একরকম ঢোক গেলেই প্রশাসনকে একটা কমিশন বসাতে হয়। কমিশনের কর্তাদের সুপারিশ ছিল রাজবন্দীদের সঙ্গে একটু মানবিক ব্যবহার করা হোক। কিন্তু সেই সব সুপারিশ বস্তায় পুরে গুদামে ফেলে রাখা হয়েছে। তার ওপর ধুলোর স্তর জমেছে। সিস্টেম পাল্টায়নি, ট্র্যাডিশন সমানে চলছিলই। আন্দোলন সম্পর্কে তোমাকে পরে ডিটেলে সব বলবো। এখন ইতিহাসের যে কথা বলছিলাম সেইখানেই ফিরে যাই। আমরা সেলুলার জেলে আসার পর 1930-এ লাহোর ষড়যন্ত্র মামলার রায়ে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুকে ফাঁসির আদেশ দেওয়া হয়। জয়দেব কাপুর, বিজয় সিং, কমলনাথ তিওয়ারি, বটুকেশ্বর দত্ত এমন কয়েকজনকে ট্রান্সপোর্টেশনের শাস্তি দিয়ে আন্দামানে পাঠানো হলো। এলেন চট্টগ্রামের স্বাধীনতা সংগ্রামের ইংরেজরা, যাকে বলতো চিটাগাং আর্মারি রেড, অসম সাহসী যোদ্ধারা। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আমরা যারা আগে কালাপানি এসেছিলাম তাদের আর ছোবরা পেটানোর বা ঘানি টানার মতন ওই হাড় ভাঙা খাটুনির কাজ করতে হতো না। আমাদের সেলুলার জেলের বাইরে ফরেস্ট ডিপার্টমেন্ট বা পিডব্লিউডিতে ডিউটি দেওয়া হলো। আমিই ছিলাম পিডব্লিউতে। কয়েদিরা পাথর ভেঙে রাস্তা বানাতো, আমাকে তার তদারকি করতে হতো। পাছে পালিয়ে যাই সেই জন্য পাহারাদার থাকতো, আর্মড পুলিশ। ডিউটি শেষ হলে আবার আমাকে জেলখানায় ফিরিয়ে আনা হতো। তবে খুব বেশি দিন নয়। কী কারণে আমার ওপর জেল অথরিটি সদয় হয়েছিল আমি জানি না। ভেবেছিল হয়তো বেটা আর পালাবে কোথায়, জঙ্গলে ঢুকলে জারোয়াদের তীরে পঞ্চত্ব প্রাপ্তি ঘটবে, আর সমুদ্রে নামলে তো সোজা হাঙরের পেটে যাবে। তাই আমার থাকার ব্যবস্থা হয়েছিল পোর্ট ব্লেয়ারেরই হ্যাডো নামে একটি এলাকায়। কিছুক্ষণ নীরবতা। শেখরনাথ নিজের মধ্যেই যেন মগ্ন হয়ে রইলেন। পুরনো স্মৃতি তাকে আচ্ছন্ন করে ফেলেছে। বিনয় অপেক্ষা করতে লাগল। একসময় শেখরনাথ বলতে লাগলেন, সময় উড়ে যাচ্ছিল ঝড়ের গতিতে। 1939-এ দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো। চোখের পলকে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। কাকা, আপনি হয়তো শুনেছেন, আমরা আনডিভাইডেড বেঙ্গলের ঢাকা ডিস্ট্রিক্টের বিক্রমপুরের রাজদিয়া নামে একটি জায়গায় থাকতাম। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
ইংরেজরা তো সেখানেও একটা সেনাঘাঁটি বসিয়ে ফেলেছিল। কত যে ব্রিটিশ আর আমেরিকান নিগ্রো সোলজারদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সারা দিন এমনকি রাতেও তারা জিপে করে এলাকায় টহল দিয়ে বেড়াতো। একদিকে তোজোর জাপ বাহিনী, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ভারতের দিকে এগিয়ে আসছিল। আজাদ হিন্দ বাহিনীর লক্ষ্য ছিল মণিপুরের ভেতর দিয়ে আসামে ঢুকে পড়া এবং দেশকে স্বাধীন করা। সে যাক, ইংরেজরা চারদিকে এত তো দুর্ভেদ্য করে তুলেছিল যে আন্দামান দ্বীপপুঞ্জকে রক্ষা করতে পারেনি। জাপানিরা তো তা দখল করে নেয়। আমার যতদূর মনে পড়ছে সেটা 1942 সালের গোড়ার দিকে। ইংরেজরা তাদের রুখতে না পেরে ভীরু কুকুরের মতো পালিয়ে যায়। ইংরেজদের যত দাপট সাধারণ নিরস্ত্র ভারতীয়দের ওপর, কিন্তু ব্রিটিশ জাতটা খুব ধুরন্ধর। এখান থেকে পালাবার আগে সাধারণ মানুষের মধ্যে কিছু গুপ্তচর ঢুকিয়ে দিয়ে গিয়েছিল। এই স্পাইরা কি করেছিল পরে বলছি। এদিকে জাপানিরা কিন্তু আন্দামান দখল করে স্থায়ীভাবে থেকে যেতে আসেনি। জাপানের পার্লামেন্ট নেতাজি সুভাষচন্দ্রকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনিক প্রধান হিসেবে মেনে নিল। কিন্তু তার মধ্যেও চাতুরি ছিল। আসল ক্ষমতা কিন্তু জাপানিদের হাতেই ছিল। নেতাজি খুব সম্ভব 1943-এর শেষাশেষি একটা বিমানে আন্দামানে এসেছিলেন। ভারতের মাটিতে সেটাই বোধহয় তার শেষ পা রাখা। তুমি নিশ্চয়ই জানো বিনয়, সুভাষচন্দ্র এখানে এসে জিমখানা ময়দানে মার্কেটের সামনে একটা অনুষ্ঠানে তার আইএনের পতাকা তুলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল। আমরা তার সবাই গিয়েছিলাম তো। তার ইচ্ছা ছিল আন্দামানের নাম হোক শহীদ দ্বীপ আর নিকোবর হোক স্বরাজ দ্বীপ। দেশ স্বাধীন হবার পর সেই ইচ্ছা যদিও তার পূরণ হয়নি এখনও। নেতাজি সেলুলার জেল আর পোর্ট ব্লেয়ারের চারপাশে বেশ কিছু গ্রামেও গিয়েছিলেন। জেলখানায় তখন রাজবন্দী একজনও ছিলেন না, ছিল প্রচুর সাধারণ কয়েদি। গ্রামে বা সেলুলার জেলে তিনি যেখানেই গেছেন, জাপানি সৈন্যরা তাকে এমনভাবে ঘিরে রেখেছে যাতে এখানকার মানুষের কোনো অভিযোগ বা জাপ শাসনে তাদের জীবন কিভাবে কাটছে প্রায় কিছুই জানতে পারেননি তিনি। ওই যে গুপ্তচরদের কথা বলছিলাম, তারা গোপনে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে জাপানিদের সম্বন্ধে অনেক খবর দিচ্ছিল। সেই অনুযায়ী ইংরেজরা এখানে মাঝে মাঝেই বিমান হানা চালায় আর জাপানিদের প্রচুর ক্ষতি করে। ফলে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের চরম হিংস্র চেহারাটি নখ দাঁত মেলে বেরিয়ে পড়ে। জাপানিদের ধারণা হয়েছিল এই দ্বীপের প্রতিটি মানুষ ইংরেজদের গুপ্তচর। তারা যে ভয়ানক নির্যাতন চালিয়েছিল, ইংরেজদের দমন নীতি তার কাছে প্রায় কিছুই না। গুপ্তচর সন্দেহে অজস্র মানুষকে তারা ঠান্ডা মাথায় খুন করেছে। একবার পোর্ট ব্লেয়ারের কাছাকাছি হামফ্রেগঞ্জে 44 জনকে নিয়ে গিয়ে একদিনে হত্যা করেছিল। ইংরেজ হোক আর জাপানি হোক, সাম্রাজ্যবাদীদের চেহারা একই রকম বিনয়, একই রকম। তারপর 1945 সালে মহাযুদ্ধ থামল। মিত্রশক্তির জয় হলো, আর ওদিকে অক্ষশক্তি সম্পূর্ণ পর্যদুস্ত। জাপানের ক্ষয়ক্ষতি হয়েছিল মারাত্মক। হিরোশিমা নাগাসাকিতে ওই আমেরিকানরা অ্যাটম বোম ফেলে তার শিরদাঁড়া গুঁড়িয়ে ফেলল। আন্দামান নিকোবরে তাদের তো আর থাকা সম্ভব হচ্ছিল না। ইংরেজদের হাতে 2 দ্বীপপুঞ্জ তুলে দিয়ে তারা চলে গেল। তার আগে আন্দামানের বহু মানুষকেই জলে ডুবিয়ে খুন করেছিল। ইংরেজরা এখানে ফিরে আসার পর ব্রিটিশ গভর্নমেন্ট সেলুলার জেল চিরকালের মতো বন্ধ করে দিল। জাপানিরা যে কত ধূর্ত তা জানা গিয়েছিল পরে। কিভাবে জানা গিয়েছিল? ওরা যে মানুষের ওপর চরম নির্যাতন চালিয়েছিল তার বিশেষ কোনো নথিপত্র পাওয়া যায়নি। প্রায় সবই ডকুমেন্ট পুড়িয়ে দিয়ে চলে গিয়েছিল। এখানকার পেনাল সেটেলমেন্টের পুরনো বাসিন্দাদের কাছে গেলে সেই সব ইতিহাস জানতে পারবে। জাপানিরা 3 বছরের মতো ছিল এখানে, কিন্তু সেটা আন্দামানের ইতিহাসে একটা কলঙ্কজনক চ্যাপ্টার। বিনয় আস্তে আস্তে মাথা নাড়ল। শেখরনাথ বলতে লাগলেন,
45-এ যুদ্ধ থামল, 46-এ সারা দেশ জুড়ে দাঙ্গা। পূর্ব বাংলা থেকে সুদূর লাহোর, করাচি শুধু আগুন, ধর্ষণ আর রক্তস্রোত। দাঙ্গার 1 বছর পর তো পার্টিশন হলো। আচ্ছা বিনয়, হ্যাঁ কাকা। সেই সিপাই মিউটিনির পর থেকে এই আন্দামান দ্বীপে কত কত হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীকে হত্যা করা হয়েছে তার তো হিসেব নেই। তা শুধু কি আন্দামানেই, সারা ইন্ডিয়াতেই তো ব্রিটিশ গভর্নমেন্ট অগুন্তি বিপ্লবীকে গুলি করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে। এত মানুষের আত্মদানের বদলে আমরা কোন স্বাধীনতা পেয়েছি বলতো? বিকলাঙ্গ, ভাঙাচোরা, পোকায় কাটা একটা ফ্রিডম। শেখরনাথের বুকের ভিতর কত ক্ষোভ, কত উষ্মা, কত বেদনা যে পুঞ্জীভূত হয়েছিল, সেই সব ঠিকরে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। বিনয় নিঃশব্দে তাকিয়ে থাকে। শেখরনাথ বলতে লাগলেন। তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠছে, কণ্ঠস্বরে তীব্র ঝাঁজ। পার্টিশনের পর লক্ষ লক্ষ মানুষ, যাদের কোনো অপরাধ নেই, যারা রাজনীতির ধারও ধারে না, তারা সর্বস্ব খুইয়ে সীমান্তের এপারে চলে এলো। এখনো আসছে। কত বছর কতকাল ধরে যে আসবে কেউ তা জানে না। মাথা গোজার জন্য তারা নয় ওই শিয়ালদা স্টেশনে রিলিফ ক্যাম্পে রয়েছে, আর কিছু জনকেই আন্দামানের জঙ্গলে পাঠানো হয়েছে। তাই নিয়েও তো কত রকম দড়ি টানাটানি, কত পলিটিক্স। এর নাম কি স্বাধীনতা? এটা কি স্বাধীনতার নমুনা? গত কয়েকদিনে সেলুলার জেলার জনশূন্য নানা ব্লকের চত্বরগুলোতে ঘুরতে ঘুরতে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিদ্রোহের যোদ্ধাদের এখানে এই দ্বীপপুঞ্জে নিয়ে এসে যে নির্বিচারে গণহত্যা শুরু হয়েছিল, সেই থেকে এই জেলখানায় সারা ভারত থেকে কত যে কয়েদি এখানে এসেছেন তার বিচিত্র কাহিনী শুনিয়েছেন শেখরনাথ। শুনিয়েছেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানিদের এই দ্বীপপুঞ্জ দখল করে নেওয়া, মানুষের ওপর বর্বর অত্যাচার, 2 দিনের জন্য সুভাষচন্দ্রের এখানে আসা, সুদূর এবং অদূর অতীতের কত যে ইতিহাস বিনয়ের চোখের সামনে ফুটে উঠেছে। অবশেষে এসেছে দাসত্বের বেড়াজাল থেকে মুক্তি, যার গাল ভরা নাম স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার জন্য আক্ষেপের অবধি নেই শেখরনাথের। তার শেষ কথাগুলো অফুরান বিষাদের মতো যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। কতক্ষণ পর বিনয়ের খেয়াল নেই, শেখরনাথের কণ্ঠস্বর আবার কানে এলো। বিনয়, এবার চলো যাওয়া যাক। দুপুরের খাবার আনতে এবার ডিন মার্কেটে যেতে হবে। নিঃশব্দে শেখরনাথের পাশাপাশি হাঁটতে লাগলো বিনয়। আজ মোহনবাসীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রাণের আশঙ্কা আগেই কেটে গিয়েছিল, এখন মোটামুটি সুস্থ সে। হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হলেও তাকে জেফ্রি পয়েন্টে নিয়ে যাওয়া চলবে না। আপাতত মোহনবাসীকে কয়েকদিন পোর্ট ব্লেয়ারেই থাকতে হবে। ডাক্তার চট্টরাজ জানিয়েছেন রোজ একবার তাকে হাসপাতালে চেক আপের জন্য নিয়ে যাওয়া জরুরি। তারপর সম্পূর্ণ ফিট হলে রিফিউজি সেটেলমেন্টে ফিরতে দেওয়া হবে। ঠিক হয়েছে এই কদিন মোহনবাসী বিশ্বজিতের বাংলোতেই বউ ছেলে মেয়ে নিয়ে থাকবে। রোজ সকাল বা বিকেলের দিকে কোনো এক সময় কেউ একজন তাকে হাসপাতালে এনে পরীক্ষা করিয়ে নিয়ে যাবে। অন্য কয়েকদিনের মতো আজও সকালে 9টা বাজতে না বাজতেই বিশ্বজিৎ রাহার জিপে বেরিয়ে পড়লেন শেখরনাথ আর বিনয়। ঘণ্টা 1.5 কি 2-এর মধ্যেই মোহনবাসীকে নিয়ে ফিরে আসবেন তারা। তাই আর জ্যোৎস্না এবং তার ছেলে মেয়েদের সঙ্গে নেননি। জিপটা ফুঙ্গি চাউং পেছনে ফেলে জিমখানা আর এবারডিন মার্কেটের পাশ দিয়ে যখন সেলুলার জেলের গেটের কাছাকাছি চলে এসেছে, সেই সময় অনেক নিচে সিসোস্ট্রেস বের সেই ছোট জেটিটার দিকেই নজর চলে গেল বিনয়ের। কদিন আগে ওখানে এস সাগর জাহাজটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে। চকিতেই মনে পড়ে গেল সেই জাহাজটায় উঠেই মিডল আন্দামানে চলে গিয়েছিল ঝিনুক। আজ সেখানেই একটা মোটর বোট দাঁড়িয়ে আছে, সিগাল। ওটা তো শেল কালেক্টরদের বোট, খুবই চেনা। এই বোটে করে নানা দ্বীপের কিনার ঘেঁষে যারা ঘুরে বেড়ায়, তারা সমুদ্রের জলে ডুব দিয়ে দিয়ে শঙ্খ, কড়ি, টারবোট, ট্রোকাস, নটিলাস ইত্যাদি আশ্চর্য ধরনের মূল্যবান শেল বা সিপি তুলে আনে। বিদেশের বাজারে সেগুলোর বিপুল চাহিদা, প্রচুর দামে এইসব বিকোয়।
সিগাল বোটের মালিক লাপওয়ে দিন 15-20 আগে জেফ্রি পয়েন্টে উদ্বাস্তুদের নতুন সেটেলমেন্টের পাশের উপসাগরে শেল তুলতে গিয়েছিল। সেই সময় লাপওয়ের সঙ্গে বিনয়ের আলাপ। সে বলেছিল পোর্ট ব্লেয়ারের দিকে সমুদ্রে শেল তোলা হয়ে গেলে আবার তারা জেফ্রি পয়েন্টে ফিরে যাবে। ওখান থেকে তাদের গন্তব্য মিডল আন্দামান। বলেছিল তাদের সঙ্গে বিনয়কেও সেখানে নিয়ে যাবে। মিডল আন্দামান নামটা মনে পড়তেই তার বুকের ভিতর আলোড়ন অনুভব করল বিনয়। মিডল আন্দামানেরই কোনো এক রিফিউজি সেটেলমেন্টে ঝিনুক আছে। ব্যগ্রভাবে জিপের ড্রাইভার কালীপদকে বলল, গাড়িটা একটু থামাও তো, গাড়িটা থামাও। জিপ থেমে গেল। পাশ থেকে শেখরনাথ জিজ্ঞেস করলেন, কি হলো বিনয়? কাকা, আমি এখানে নামবো। একটা কাজ সেরে 15-20 মিনিটের ভিতর হাসপাতালে চলে আসছি। শেখরনাথ আর কোনো প্রশ্ন করলেন না। জিপ থেকে বিনয় নেমে পড়ল। তারপর ডান পাশের ঢালু রাস্তা দিয়ে সোজা ছোট্ট জেটিটায় পৌঁছে গেল। লাপওয়ে আর ড্রাইভাররা তাদের বোটে ছিল না। জেটিতে বসে গল্প সল্প করে অলস মেজাজের সময় কাটাচ্ছিল। বিনয়কে দেখেই সবাই উঠে দাঁড়ালো। লাপওয়ে বলল, আরে পত্রকারজি, আপনি জেফ্রি পয়েন্টের রেফিউজি সেটেলমেন্ট ছেড়ে টাউনে কবে এলেন? কয়েকদিন হলো এসেছি। কোনো কাজে এসেছেন? হ্যাঁ, আপনি বলেছিলেন আমাকে মিডল আন্দামানে নিয়ে যাবেন। হ্যাঁ, ইয়াদ আছে, জরুর নিয়ে যাব। লেকিন কি? আমরা এখান থেকে দিন 15 পর জেফ্রি পয়েন্টে ফিরব। সেখান থেকে মিডল আন্দামান যাব। লেকিন আপনি এখানে থাকলে কি করে আমাদের সঙ্গে যাবেন? বিনয় মনে মনে ভেবে নিল, ডাক্তার চট্টরাজ যা বলেছেন বড়জোর দিন 6-7 মোহনবাসীকে চেক আপের জন্য হাসপাতালে যেতে হবে। তারপর সে সম্পূর্ণ সুস্থ হয়ে জেফ্রি পয়েন্টে ফিরতে পারবে। তাকে নিয়ে শেখরনাথ আর সেও চলে যাবে। বিনয় বলল, আপনাদের জেফ্রি পয়েন্টে যাবার আগেই আমি সেখানে পৌঁছে যাব। আমাকে ফেলে মিডল আন্দামানে যাবেন না কিন্তু। না না, আপনাকে জবান দিয়েছি, জরুর নিয়ে যাব। ফিকর মত কিজিয়ে আপ। বিনয় লাপওয়ের দুটো হাত ধরে গাঢ় গলায় বলল, অনেক ধন্যবাদ, এখন আমি চলি। জেফ্রি পয়েন্টে আবার দেখা হবে। একটু পর চড়াইয়ের রাস্তা বেয়ে সেলুলার জেলের দিকে উঠতে উঠতে বিনয়ের মনে হচ্ছিল লাপওয়ে তাকে মধ্য আন্দামানে ঠিকই নিয়ে যাবে। সেখানকার উদ্বাস্তু সেটেলমেন্টগুলোতে ঘুরে ঘুরে ঝিনুককে খুঁজে বের করেও ফেলতে পারবে। কিন্তু যে মেয়ে তার অতীতকে জীবন থেকে প্রায় মুছেই ফেলেছে, অভিমানে অসম্মানে তীব্র গ্লানিবোধে বিনয়ের প্রতি যে চরম উদাসীন, তার সামনে গিয়ে আবার দাঁড়ালে সে কি করবে? ধিক্কারে বৃত্তৃষ্ণায় রূঢ়ভাবে হয়তো বলবে, তুমি চলে যাও, আর কখনো এসো না আমার কাছে। ঝিনুক একের পর এক তীব্র শেল হেনে যতই ক্ষতবিক্ষত জর্জরিত করুক, মুখ বুজে সব সইবে বিনয়। ঝিনুককে মধ্য আন্দামান থেকে ফিরিয়ে আনতেই হবে, আনতেই হবে। এক অদম্য মরিয়া জেদ যেন তার মাথায় চেপে বসতে থাকে। দূরমনস্কের মতো চড়াইয়ের রাস্তা ভেঙে সেলুলার জেলের দিকে উঠতে উঠতে হঠাৎ থেমে পিছন দিকে তাকালো বিনয়। অনেক নিচে সেসোস্ট্রেস বের জেটিটা এর মধ্যেই ফিরে গেছে লাপওয়েরা। তারা কিন্তু এবার আর জেটির লম্বা পাটাতনে বসে তখনকার মতন ঢিলে ঢালা মেজাজে আড্ডা জমাতে বসল না। পাশেই বাঁধা রয়েছে তাদের ধপধপে সাদা মোটর বোটটা সি বার্ড। সবাই একে একে সি বার্ডে উঠে পড়ল। তারপর বোটটা উপসাগরের ডান দিকের কিনারা ধরে ধীরে ধীরে এগিয়ে চলল। বোঝাই যাচ্ছে লাপওয়ের ড্রাইভাররা সমুদ্রে সিপি অর্থাৎ নানা ধরনের শেল যেমন শঙ্খ, টারবোট, রোকাস ইত্যাদি নজরে পড়লেই বোট থামিয়ে জলে নেমে সেগুলো তুলতে তুলতে এগিয়ে যাবে। যতক্ষণ দিনের আলো থাকবে আর উপসাগরের ধারের দিকের অগভীর স্বচ্ছ জলের তলা অবধি দেখা যাবে, তাদের সিপি তোলার কাজ চলতেই থাকবে বিরামহীন। দিন ফুরিয়ে এলে যখন সূর্য পশ্চিম দিকে মাউন্ট হ্যারিয়েটের আড়ালে নেমে যাবে, ঝাপসা হয়ে যাবে চরাচর, তখন আজকের মতো লাপওয়েদের জলতল থেকে শেল বা সিপি তোলার কাজ শেষ। মোটরবোট সিবার্ড জল কেটে কেটে দূরে আরও দূরে চলে যাচ্ছে। তার ইঞ্জিনের ভটভট আওয়াজ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। একসময় সি বার্ডটাকে আর দেখা গেল না। অনেক দূরে ঘোড়ার খুরের আকারের উপসাগর, যেখানে একটা ছোটোখাটো পাহাড়ের পাশ দিয়ে ডাইনে ঘুরেছে, সেখানে অদৃশ্য হয়ে গেল।
বেলা অনেকটাই বেড়ে গেছে। পোর্ট ব্লেয়ারের উল্টো দিকে কোনাকুনি রস আইল্যান্ডের ওই ধার থেকে সূর্যটা আকাশের ঢাল বেয়ে বেশ খানিকটা উপরে উঠে এসেছিল। রোদের তেজ দ্রুত বাড়ছে। সিসোস্ট্রেস উপসাগরের মেজাজ আজ আছে মোটামুটি শান্ত। পাহাড় প্রমাণ ঢেউ ছুটে এসে পাড়ে ঝাঁপিয়ে পড়ছে না। এখন চারিদিকে লক্ষ কোটি কোটি ছোট ছোট ঢেউ, সেগুলোর ওপর রোদ এসে পড়ায় ঝকমক করছে। সব মিলিয়ে সমুদ্র জুড়ে পরমাশ্চর্য এক রোশনাই। কিছুক্ষণ পর কিন্তু সেই দিকে তাকিয়ে থাকা যাবে না। বেলা যত আরও চড়বে, রোদ যত তীব্র হবে, নোনা জলের ঢেউ থেকে এমন ঝাঁজ উঠে আসবে যে চোখ ঝলসে যায়। যতদূর চোখ যায় উপসাগরের দিকে ঝুঁকে অজস্র সিগাল উড়ছে। এই সাগর পাখিদের পেটে সারাক্ষণ রাহুর খিদে। তাদের ধ্যান জ্ঞান এই সিসোস্ট্রেস বের জলের দিকে। মাছের নড়াচড়া চোখে পড়লেই চকিতে তড়িৎ গতিতে ঝাঁপিয়ে পড়ছে। পরক্ষণে ধারালো ঠোঁট এবং পায়ের নখ দিয়ে গেঁথে শিকার তুলে আনছে। সারা উপসাগর জুড়ে এই একই দৃশ্য। আন্দামানে আসার পর থেকে এইসব দেখে চলেছে বিনয়। সে আর দাঁড়ালো না। তার কাছে এসব নতুন কিছু নয়। লাপয়েদের সঙ্গে কথা বলতে বলতে তার শেখরনাথের কথা খেয়াল ছিল না। আজ মোহনবাসী কর্মকারকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে, তাও সে ভুলে গিয়েছিল। শেখরনাথকে বিনয় বলেছিল কয়েক মিনিটের ভিতর ফিরে আসবে, কিন্তু অনেকটা সময় কেটে গেছে, প্রায় 40-45 মিনিট। নিশ্চয়ই শেখরনাথ খুব বিরক্ত হচ্ছেন। বিনয় একটু অস্বস্তি বোধ করল। পাহাড়ি রাস্তায় চড়াই ভাঙার গতি অনেকটাই বাড়িয়ে দিল সে। সেলুলার জেলের বিশাল গেট দুটোর পাল্লা দিনরাত হাঁট করে খোলা থাকে, এখনও রয়েছে। বিনয় গেট পেরিয়ে ভিতরে ঢুকে পড়ল। সকালের দিকে হাসপাতাল আর অফিসগুলো মোটামুটি ফাঁকাই থাকে। এখন বেলা বাড়ার পর লোকজন বেড়েছে, ব্যস্ততাও বেড়েছে। অফিসগুলো গমগম করছে, হাসপাতালেও বেশ ভিড়। বিনয় সিঁড়ি টপকাতে টপকাতে উঠে এলো। অন্যদিনের মতো লম্বা প্যাসেজের একধারে মোহনবাসীর বউ জ্যোৎস্না এবং তাদের 3 ছেলে মেয়ে বসে আছে। কদিন ধরে রোজ দুবেলা হাসপাতালে আসছে ওরা। জ্যোৎস্নার পাংশু মুখ অসীম উৎকণ্ঠায় ভরা থাকত। দেখে মনে হতো তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অবিরাম জল ঝরে যেত। রুক্ষ চুল এলোমেলো হয়ে উড়তে থাকত, সিঁথিতে শুকনো সিঁদুর, পরনে সাদবাসী শাড়ি। ছেলে মেয়েগুলো কেমন যেন জড়সড় হয়ে গুটিয়ে থাকত, ভয়ার্ত বিহবল। কিন্তু আজ জ্যোৎস্না আর তার 3 সন্তানের সমস্ত উদ্বেগ উধাও। 4টি মুখ ঝলমল করছে খুশিতে। বিনয় জিজ্ঞেস করল, কাকা কোথায়? অন্যদিন কোচিত 2-1 শব্দ বেরোত জ্যোৎস্নার মুখ থেকে, হ্যাঁ বা না। তবে রোজই ব্যাকুল স্বরে বলতো, আমার পোলা মাইয়ার বাপেরে আপনারা বাঁচান। ব্যাস এইটুকুই। কিন্তু আজ তার আতঙ্ক বিহবলতা কিছুই নেই। সে এখন অনেক সহজ আর স্বাভাবিক। জ্যোৎস্না বলল, বাবাই অহন ডাক্তার কর্তার ঘরে, আপনি ফিরে আইলে তেনাকে কাছে যাইতে কইছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। ব্যস্তভাবে দোতলার অন্য প্রান্তে ডাক্তার চট্টরাজের চেম্বারেই চলে এলো বিনয়। চেম্বারে আন্দামান নিকোবরের চিফ মেডিকেল অফিসার ডক্টর চট্টরাজ, শেখরনাথ এবং একজন নার্স ছাড়া আর কেউ ছিল না। বিনয়ের অস্বাচ্ছন্দ্য বাড়ছিল। ভয়ে ভয়ের চোখের কোণ দিয়ে সে শেখরনাথের দিকেই তাকালো। দেরি করে আসার জন্য তিনি কতটা রুষ্ট হয়েছেন আন্দাজ করতে চেষ্টা করল, কিন্তু বাইরে থেকে দেখে মনে হলো না তিনি অসন্তুষ্ট হয়েছেন। এক লহমা বিনয়ের দিকে তাকিয়ে বেশ সহজভাবেই বললেন, এই তো এসে গেছো, বসো বসো। নিঃশব্দে একটা চেয়ারে বসে পড়ল বিনয়। তার মধ্যে যে অস্বস্তি জমা হয়েছিল ধীরে ধীরে তা কেটে গেল। বিনয় চেম্বারে ঢোকার আগে থেকেই মোহনবাসী সম্পর্কে ডাক্তার চট্টরাজের সঙ্গে শেখরনাথের কথাবার্তা চলছিল। তার খেয়েই ধরে ডাক্তার চট্টরাজ ফের শুরু করলেন, কাল বলেছিলাম, আজও মনে করিয়ে দিচ্ছি, মোহনবাসীকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু পোর্ট ব্লেয়ারে তার মিনিমাম 1 উইক থাকা দরকার। রোজ তাকে একবার হাসপাতালে এসে চেক আপ করাতে হবে। জেফরি পয়েন্টে চলে গেলে অত দূর থেকে তো রোজ রোজ নিয়ে আসা সম্ভব হবে না। তাই হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার বয়স হয়েছে ঠিকই, তবে স্মৃতিশক্তিতে এখনো মরচে পড়েনি। ডাক্তার চট্টরাজ একটু হাসলেন।
তবে সামান্য অপ্রতিভও দেখালো তাকে। জানি তো, প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। ওষুধগুলো নিয়ম করে 3 বেলা কিন্তু খেতে হবে। সকাল বিকেল 10 মিনিট করে ওকে ধরে ধরে হাঁটাতে হবে। পরীক্ষার পর যদি দেখা যায় সব ঠিক আছে, মাস 3 কোনো ভারী কাজ করা চলবে না। ওয়েট তোলা বারণ, ফুল রেস্ট। শরীর কিন্তু খুব উইক। ফুসফুসের উন্ড সেরেছে, তবে এতটুকু রিস্ক নেওয়া উচিত নয়। ফের যদি ব্লিডিং হয়, মোহনবাসীকে কিন্তু বাঁচানো খুব মুশকিল হবে। শেখরনাথ বললেন, তুমি তো স্বয়ং ধন্বন্তরী, ওকে রক্ষা করেছ। যেমনটা বলবে সেভাবেই ও চলবে। আপনাকে আর বিনয়বাবুকে রোজ কষ্ট করে মোহনবাসীকে হাসপাতালে আর নিয়ে আসতে হবে না। যে কেউ ওকে এনে দেখিয়ে গেলেই চলবে। আচ্ছা। ডক্টর চট্টরাজ প্রেসক্রিপশন এবং ডিসচার্জ অর্ডার লিখে পাশে দাঁড়ানো নার্সটিকে বললেন, সিস্টার, তুমি তেতলা থেকে পেশেন্টকে এখানে নিয়ে এসো। ডাক্তার সুকুমার বোস আর তাপস মিত্রকেও আসতে বলবে। নার্স চলে গেল। মিনিট 10 বাদে মোহনবাসী কর্মকারকে ধরে ধরে নামিয়ে নিয়ে এলো সে। সঙ্গে 2 তরুণ ডাক্তার। আগেও এদের দেখেছে বিনয়। ডাক্তার চট্টরাজ তার সহকারীদের বললেন, মোহনবাসী রোজ চেক আপের জন্য কাল থেকে আসবে। এই দায়িত্বটা কিন্তু তোমাদের। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। সুকুমার এবং তাপস মাথা নাড়ল। ডাক্তার চট্টরাজের নির্দেশ তারা পালন করবে। ডাক্তার চট্টরাজ তার চেয়ার থেকে উঠে এলেন। প্রেসক্রিপশনটা শেখরনাথের হাতে দিয়ে মোহনবাসীর কাঁধে একটা হাত রাখলেন। এখন কেমন লাগছে? ভালো ডাক্তার কর্তা, আপনাকে দয়ায় বাইসা গেছি, কিন্তু শরীরে বল নাই। আস্তে আস্তে বল এসে যাবে। এখন থেকে কিভাবে চলতে হবে এই কাকাকে বলে দিয়েছি। তার কাছ থেকেই সব শুনে নিও। আচ্ছা। হাসপাতাল থেকে তোমার আজকে ছুটি হয়ে গেল। এবার চলো বাইরে যাই। সবাই মিলে মোহনবাসীকে নিয়ে চেম্বারের বাইরে বেরিয়ে এলো। ডাক্তার চট্টরাজও সঙ্গে এসেছেন। খানিক দূরে বসেছিল জ্যোৎস্নারা। শেখরনাথ হাত নেড়ে তাদের ডাকলেন। জ্যোৎস্না তড়িৎ পায়ে উঠে এলো। তার গায়ের সঙ্গে লেপ্টে আছে তাদের ছেলে মেয়েগুলো। যে একান্ত আপন মানুষটা অবধারিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, বিপুল আবেগে তাকে হয়তো জড়িয়ে ধরতে ইচ্ছা হলো। মোহনবাসী হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে রোজই এসেছে জ্যোৎস্না। প্রথম প্রথম তাকে স্বামীকে দেখতে দেওয়া হয়নি, পরে অবশ্য কেবিনের বাইরে থেকে সে দেখেছে। আর আজ মোহনবাসী নাগালের মধ্যেই রয়েছে, কিন্তু মনের ইচ্ছাটা মনেই থেকে গেল। শেখরনাথ, বিনয়, ডক্টর চট্টরাজরা সঙ্গে রয়েছেন। তাদের সামনে এভাবে জড়িয়ে ধরা যায় নাকি? নিজেকে সামলে নিয়ে ব্যগ্রভাবে মোহনবাসীকে দেখতে দেখতে সিঁড়ি ভেঙে সবার সঙ্গে নিচের চত্বরে নেমে এলো সে। বিশ্বজিৎ রাহার বড় জিপটা এক ধারে দাঁড়িয়ে আছে। ড্রাইভার কালীপদ সেটার গায়ে ঠেসান দিয়ে অপেক্ষা করছে। এই গাড়িতেই রোজ শেখরনাথ, বিনয়, জ্যোৎস্নারা হাসপাতালে যাতায়াত করেছে এই কদিন। কালীপদ ক্ষিপ্র হাতে সামনের এবং পেছনের দিকে দরজা খুলে দিল। শেখরনাথ বললেন, মোহনবাসীকে নিয়ে আমি ফ্রন্ট সিটে বসছি। বিনয়, তুমি জ্যোৎস্নার বাচ্চাদের সঙ্গে পিছনের সিটে বসো। সবাই উঠে পড়ল। শেখরনাথ হাত নেড়ে ডক্টর চট্টরাজকে বললেন, চলি আজকে। ডাক্তার চট্টরাজরা হাসি মুখে হাত নাড়লেন। জিপ চলতে শুরু করলে তারা হাসপাতাল বিল্ডিংয়ের দিকে পা বাড়ালেন। বিনয় বেশ অবাকই হয়েছিল। অন্যদিন তাকে নিয়ে শেখরনাথ কালীপদর পাশে বসেন। আজই তার ব্যতিক্রম হলো। কারণটা অবশ্য খানিক পরেই বোঝা গেল। শেখরনাথ কালীপদকে বললেন, গাড়ি আস্তে আস্তে চালাবি। পাহাড়ি রাস্তা, মোহনবাসীর বুকে ব্যান্ডেজ বাঁধা আছে, ঝাঁকুনি লাগলে ক্ষতি হবে। কথা মতো স্পিড তুলল না কালীপদ। জিপ খুব ধীর গতিতে এভারডিন মার্কেটের দিকে এগিয়ে চলল। শেখরনাথ এবার মোহনবাসীর দিকে ফিরলেন। বড় ডাক্তারবাবু কি বলেছেন মন দিয়ে শুনে নে, সেই মতোই কিন্তু তোকে চলতে হবে। কি কইছেন তিনি? ডক্টর চট্টরাজ প্রেসক্রিপশনে যা যা লিখেছেন সমস্তই বুঝিয়ে দিলেন শেখরনাথ। মোহনবাসীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। এতদিন হাসপাতালে পইরা রইলাম, এরপর ফির সেইখানে দৌড়াদৌড়ি, এরপর 3 মাস বিশ্রাম। এতখানি সময় কি আমাকে পুটবিলাসে থাকতে হইব? ডাক্তারবাবু যদি বলেন থাকতে হবে। কিন্তু কিন্তু কি?
সরকার আমাকে 15 বিঘা কইরা জমিন দিছে। এই জমিন সাফ সুফ কইরা চৌরস করতে হইব। যদিন পুট বিলাসী মাসের পর মাসে পয়টা থাকি, আমার জমিনের কি গতি? সরকার টিকা হন আমাকে খাওয়াইতে আছে। চিরটাকাল তো খাওয়াইব না। চাষবাস করতে না পারলে খামু কি? এটা ঠিকই। আপাতত কিছুদিন পুনর্বাসন দপ্তর থেকে জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুদের 4 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা তো সাময়িক বন্দোবস্ত, অনন্তকাল তো চলতে পারে না। জমি চাষের যোগ্য করে তোলার পর সরকারি কিচেন বন্ধ করে দেওয়া হবে। এখানে পুনর্বাসন দপ্তর যখন কোঅপারেটিভ স্টোর বসাবে, তখন থেকে ঘর গৃহস্থালির সমস্ত জিনিসপত্র, চাল ডাল আটা নুন চিনি তেল মশলা এমনকি জামা কাপড় অবধি পাওয়া যাবে। সেই সময়ে মাথা পিছু সরকারি ডোল চালু করা হবে। সেই টাকায় প্রতিটি ছিন্নমূল পরিবারকে তাদের সংসার চালাতে হবে। রান্না বান্না সব নিজের। তবে ওষুধপত্র, গুঁড়ো দুধ, ড্রাই ফুডের জন্য খরচের প্রশ্ন নেই। সেসব তো আসছেই, ভবিষ্যতেও আসবে। শেখরনাথ বললেন, সরকারি খাবার দেওয়া এখনই তো বন্ধ হচ্ছে না, সেই জন্য দুর্ভাবনার কারণ নেই। তবে হ্যাঁ, অন্য উদ্বাস্তুরা অল্প দিনের মধ্যেই তাদের জমি তৈরি করে ফেলবে। তোর পক্ষে তা সম্ভব নয়। তাতে তাতে অবশ্য তোর কোনো দোষ নেই। ভাবিস না তোর জমি তৈরি করে দিতে সরকার বাধ্য। তাদের আমি বুঝিয়ে বলবো। আপনার দয়া বড় কর্তা, আপনার দয়া। শেখরনাথ উত্তর দিলেন না। একটু হেসে মোহনবাসীর মাথায় আলতো করে হাত রাখলেন। একসময় এবারডিন মার্কেট পিছনে ফেলে চড়াই উতরাই পেরোতে ফুঙ্গি চাউংয়ের কাছে এসে ডাইনে বাঁক ঘুরে একটা ছোট পাহাড় টপকে উত্তর দিকে সিসোস্ট্রেস বের ধারে বিশ্বজিৎ রাহার বাংলোয় পৌঁছে গেল জিপটা। বাংলোটা ঘিরে সবুজ ঘাসে ভরা বিশাল কম্পাউন্ড। কালীপদ জিপটা সেখানে এনে থামিয়েছিল। সবাই নেমে পড়েছে। সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠতে হবে মোহনবাসীকে। ফুসফুসের ক্ষত শুকিয়ে এলেও একা একা দোতলায় ওঠা তার পক্ষে কষ্টকর তো বটেই, বিপজ্জনকও। ওঠার সময় চাপ পড়লে ক্ষতস্থান ফেটে রক্ত চুঁইয়ে আসার ভয় আছে। শেখরনাথ গলার স্বর উঁচুতে তুলে ডাকতে লাগলেন, গোপাল, কার্তিক, কোথায় গেলি তোরা? গোপালদের জানাই ছিল আজ দুপুরের আগে হাসপাতাল থেকে ছাড়া পাবে মোহনবাসী। তারা কান খাড়া করেই ছিল, তরতর করে নিচে নেমে এলো। শেখরনাথ বললেন, দুজনে দুপাশ থেকে ধরে ধরে মোহনবাসীকে তোল, আস্তে আস্তে, একদম তাড়াহুড়ো নয়। দেখিস ওর বুকে যেন চাপ না পড়ে। তার কথা মতো খুব সতর্কভাবে তোলা হলো মোহনবাসীকে। গোপালদের পেছন পেছন বাকি সবাই উঠে এলো। শেখরনাথ বললেন, মোহনবাসীকে এবার ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, কিছুক্ষণ বিশ্রাম করুক। হলঘরের কোণের দিকের একটা ঘরে মোহনবাসীকে রেখে ফিরে এলো গোপালরা। এবার ডাক পড়ল ভুবনের। হলঘরের এক ধারে ড্রয়িং রুমের একটা সোফায় বসে পড়েছিলেন শেখরনাথ। ভুবন কিচেন থেকে এর মধ্যে ব্যস্ত পায়ে চলে এসেছে। শেখরনাথ জিজ্ঞেস করলেন, রান্না কত দূর? হয়ে এসেছে, আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমি যেরকম বলেছি সেই মতো রেঁধেছিস তো? বেশি তেল ঝাল মশলা কিন্তু চলবে না, ডাক্তারের বারণ। বিনয়ের মনে পড়ে গেল আজ সকালে হাসপাতালে যাওয়ার সময় ভুবনকে মোহনবাসীর জন্য পাতলা মাছের ঝোল, অর্থাৎ রোগীর পথ্য যেমন হয় তেমনটাই রাঁধতে বলে গিয়েছিলেন শেখরনাথ। ব্রিটিশ আমলে সশস্ত্র বিপ্লবী এই মানুষটিকে যতই দেখছে, তার কথা যত শুনছে ততই অবাক হচ্ছে এবং তার প্রতি শ্রদ্ধাও বেড়ে যাচ্ছে। পূর্ব পাকিস্তানের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উৎখাত হয়ে আসা এক তুচ্ছ মানুষ, তার জন্যই কি গভীর মায়া, কি অনন্ত উৎকণ্ঠা শেখরনাথের। বিনয় তো তার প্রতিদিনের সঙ্গী। লক্ষ্য করেছে মোহনবাসীকে বাঁচানোর জন্য তার অধীর ব্যাকুলতা। কতদিকে নজর এই বয়স্ক শ্রদ্ধেয় বিপ্লবীর। আজ মোহনবাসীকে হাসপাতালে রিলিজ করে দেওয়া হবে, বাংলোয় ফিরলে তার পথ্য কী হবে সে খেয়ালও তার ছিল। শেখরনাথ ভুবনকে বললেন, যা তুই রান্নাঘরে যা। ভুবন কিচেনের দিকে পা বাড়ালো। একটু নীরবতা, তারপর শেখরনাথই বললেন, মোহনবাসী যে বেঁচে গেছে, যে কত বড় স্বস্তি।
ও মরে গেলে সর্বনাশ ঘটে যেত। এটা ঠিক, মোহনবাসীর মৃত্যুতে জ্যোৎস্নাদের পরিবারটার বিপুল ক্ষতি হতো। জ্যোৎস্না তার স্বামীকে হারাতো, তার ছেলেমেয়েরাও বাপকে হারাতো। ক্ষতিটা শুধু ওর ছেলে মেয়ে বউয়েরই নয়, আন্দামানে রিহ্যাবিলিটেশনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাও প্রচণ্ড ধাক্কা খেত। জারোয়াদের তীরে মোহনবাসী যে জখম হয়েছে, তোমাদের নতুন ভারত কাগজে সেই রিপোর্ট তুমি পাঠাওনি? না মানে, জার্নালিস্ট হিসেবে কাজটা কিন্তু উচিত হয়নি। সাংবাদিকের সততা থাকা দরকার, যা সত্যি তাই কিন্তু পাঠককে জানানো দরকার, তাই না? চমকে মুখ তুলল বিনয়, রীতিমতো হতচকিত। বিশ্বজিৎ রাহা এই নিয়ে লিখতে বারণ করেছিলেন, সেটা আর জানালো না সে। কোনো রকমে গলার ভেতর থেকে স্বরটা বের করে আনতে পারল, আসলে আমি। হাত তুলে তাকে শান্ত করলেন শেখরনাথ। কিন্তু পুনর্বাসনের স্বার্থে তুমি সঠিক কাজ করেছ। পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের জন্য সাউথ, মিডল আর নর্থ আন্দামানের 3টি বিরাট দ্বীপে প্রায় 120-25 মাইল এলাকা জুড়ে রিহ্যাবিলিটেশনের যে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত কতটা করা সম্ভব হতো বলা মুশকিল। তুমি নিজের চোখে দেখে এসেছ কলকাতায় কমিউনিস্ট আর অন্য পার্টিগুলো উদ্বাস্তুদের নিয়ে কি তুমুল আন্দোলন শুরু করেছে। দিনকে দিন সেই আন্দোলন আরও তীব্র হচ্ছে। রোজ মিটিং, মিছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। এই পলিটিক্যাল পার্টিগুলো তো চায় না উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো হোক। স্টেটের মধ্যেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ বর্ডারের ওপার থেকে সর্বস্ব খুইয়ে চলে এসেছে। এদের বেশিরভাগই কৃষিজীবী, নিরক্ষর। আর পশ্চিমবাংলা একটা ছোট রাজ্য, এখানে অত মানুষকে চাষের জমি দেবে কি করে সরকার? আন্দামানের রিহ্যাবিলিটেশনের একটা সুবর্ণ সুযোগ এসেছে। এটা একটা সেকেন্ড বেঙ্গল হয়ে উঠতে পারে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা উচিত নয়, হাতছাড়া হতে দেওয়া যায় না, কোনোভাবেই না। এইসব বিনয়ের অজানা নয়। এই নিয়ে কতজনের সঙ্গেই না তার কথা হয়েছে। তাদের মধ্যে নতুন ভারতের নিউজ এডিটর তারাপদ ভৌমিক, চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী তো আছেনই, সঙ্গে বিশ্বজিৎ রাহও আছেন। তারা খুবই উত্তেজিত এবং উদ্বিগ্ন। শেখরনাথ বললেন, মোহনবাসীর মৃত্যু হলে যে কয়েকশো ফ্যামিলি এর মধ্যে আন্দামানে এসেছিল তাদেরকে আর ধরে রাখা যেত না। এই দ্বীপে তুমুল গোলমাল শুরু হয়ে যেত। তুমি তোমাদের কাগজে এই রিপোর্ট পাঠাও আর না পাঠাও, মৃত্যুর খবরটা একটু দেরি হলেও কলকাতায় পৌঁছে যেতই। তার ফলটা কি হতো বুঝতে পারছ? মৃত্যুর খবরটা পাওয়া মাত্রই কমিউনিস্ট পার্টি আর অন্য বিরোধী দলগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করত। আন্দামানের রিফিউজি মুভমেন্ট খুব সম্ভব বন্ধ হয়ে যেত। আসলে কি ব্যাপারটা জানো তো? কি? কমিউনিস্ট পার্টি এখন তো ছোট দল, আর 2-3 বছরের মধ্যে দেশের প্রথম জেনারেল ইলেকশনের কথা ভাবা হচ্ছে। তার আগে এই উদ্বাস্তুদের মধ্যে নিজেদের সাপোর্ট বেস তৈরি করতে চায় এই কমিউনিস্ট পার্টি আর ছোটোখাটো পার্টিগুলো। 40-42 লাখ মানুষ একটা বেশ বড় রকমের শক্তি। এদের ভোট টানতে পারলে নিজেদের স্ট্রেংথ কতটা বেড়ে যাবে ভাবতে পারো? সেই কোন 1920 সালে সেলুলার জেলে যাবজ্জীবন কারাবাসের সাজা মাথায় নিয়ে কলকাতা থেকে 800-900 মাইল দূরে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপে এসেছিলেন শেখরনাথ। ভারত স্বাধীন হবার পরেও তিনি দেশে ফিরে যাননি। অথচ সেখানকার, বিশেষ করে পশ্চিমবাংলার যাবতীয় খুঁটিনাটি খবর তিনি রাখেন। অর্থনৈতিক দুর্গতি, রাজনৈতিক টানাপোড়েন, উদ্বাস্তু সমস্যা, সব মিলিয়ে বাংলার খণ্ডিত অংশটি যে তোলপাড়, এসব কি জানেন না তিনি? শেখরনাথ বললেন, বাঙালির মতো আত্মঘাতী জাত ভূভারতে কোথাও আছে বলে তো আমার জানা নেই। ছোট ছোট স্বার্থের জন্য পলিটিক্যাল পার্টিগুলো রাজ্যটাকে জাহান্নামে পাঠাতে চলেছে। এখনও যদি নিজেদের না শোধরায়, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার।
নিজেরাই যদি নিজেদের সর্বনাশের রাস্তা তৈরি করি, আমাদের আর কে বাঁচাবে? সমস্ত ড্রয়িং রুম জুড়ে অদ্ভুত এক বিষাদ নেমে আসে। একসময় শেখরনাথ একটু হাসলেন। বুড়ো তো হয়েছি, বয়স হলে মানুষ একটু বেশি বকে। যাও, নিজের ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করো। ভুবনের রান্না কিন্তু হয়ে এলো। আজ এমন কিছু ধকল হয়নি। সকালে হাসপাতালে গিয়ে মোহনবাসীকে রিলিজ করে আনা, গাড়িতেই গেছে, গাড়িতেই ফিরেছে, ব্যাস এইটুকুই। বিনয় জিজ্ঞেস করল, ওবেলা কি বেরোবেন? না না, আজ আমার তোমার মতোই পূর্ণ বিশ্রাম। তাহলে কি? ওই সেদিন সেলুলার জেলে বৈজু নামে যে লোকটার সঙ্গে দেখা হয়েছিল, আপনার কাছেই শুনেছি যে সে মারাত্মক খুনি ছিল। আপনিই বলেছিলেন তাদের বাড়িতে আমাকে নিয়ে যাবেন। কবে? বাংলায় একটা কথা আছে জানো তো, যাতে মাতাল তালে ঠিক। তোমার দেখি সেই অবস্থা। পেনাল কলোনি নিয়ে লেখার জন্য হাত নিষ্পিস করছে। অবশ্য প্রেসের খাদ্য তো জোগাতেই হবে। নিত্য নতুন সেন্সেশনাল ইনফরমেশন চাই। নিশ্চয়ই নিয়ে যাব তোমাকে, চিন্তা করো না। আজকের দিনটা একটু রেস্ট নাও। কাল আমি চিফ কমিশনারের সঙ্গে দেখা করব, পরশু যাব বৈজুদের বাড়ি। কী কারণে শেখরনাথ চিফ কমিশনারের কাছে যেতে চান বিনয় তা জানে। সে একটু দ্বিধা সুরে বলল, আমাকে কি আপনার সঙ্গে চিফ কমিশনারের কাছে নিয়ে যাওয়া সম্ভব? না, বিনা অ্যাপয়েন্টমেন্টে একজন জার্নালিস্টের যাওয়া তিনি খুব সম্ভব পছন্দ করবেন না। তাছাড়া আমার এমন কিছু চাঁচা ছোলা প্রশ্ন থাকবে যার উত্তর খবরের কাগজের লোকের সামনে তিনি হয়তো দিতে চাইবেন না। যাও যাও, আর দেরি নয়, এবার উঠে পড়ো। বিনয় তার ঘরে চলে গেল। শেখরনাথও উঠে পড়লেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী পর্ব আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।